আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার কাছে ৩ উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত নির্বাচন চেয়েছে বিএনপি। বিচার ও সংস্কার শেষ করে নির্বাচনের পক্ষে জামায়াত ও এনসিপি। দশমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু। ছাত্র কৃষি সহ ১৩ ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার। দেশে প্রথম প্রকৃতি ও ফাউন্ডেশনের বামন মাছরাঙার ভিডিও চিত্র ধারণ। বন্যপ্রাণী গবেষণায় বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। উদযাপনে সরকারি বেসরকারি পর্যায়ে নানান আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার রাতে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ৩টি দলের বৈঠক হয়েছে। বৈঠকে ৩ উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। জনগণের ভোগান্তি না করে সুবিধামতো সময়ে নির্বাচনের কথা বলেছে জামায়াতে ইসলামী। আর শেখ হাসিনার অধীনে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংস্কার শেষ করে নির্বাচন দিতে বলেছে এনসিপি। পরে বৈঠকগুলো নিয়ে ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চকর মালিথার রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পৃথক বৈঠক করেছেন ৩ রাজনৈতিক দলের সাথে। সন্ধ্যার পরপর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আসে বিএনপি। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির ৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ বৈঠক হয় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলের সাথে। বৈঠক শেষে বের হয়ে যমুনার সামনে প্রথমে কথা বলেন বিএনপি নেতারা। বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। সাংবাদিকদের কাছে দলের অবস্থান জানান জামায়াতের আমির। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর ২ নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। বৈঠক প্রসঙ্গে ব্যাখ্যা করেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সমন্বিতভাবে ৩টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি, পরিকল্পনা, যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত পরিকল্পনা। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তিনি কিছুই জানেন না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজার পুরোপুরি বিচ্ছিন্ন। শেয়ার বাজারে রাজনৈতিক প্রতিজ্ঞা বিষয়ে আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অতীতে পুঁজিবাজারে রাজনীতিবিদদের কমিটমেন্টের বদলে ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী সিন্ডিকেট, যারা ২ দফায় শেয়ার বাজারে ধস তৈরির জন্য দায়ী। পরাগ আজিমের রিপোর্ট। দেশের পুঁজিবাজারের উন্নয়নে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করার তাগিদ থেকে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা। রাজধানীর নিকুঞ্জের ডিএসি টাওয়ারে আলোচনায় আমন্ত্রণ জানানো হয় দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 96 সালের স্টক মার্কেট ক্রাইসিসের কথা মনে আছে, 2010-2011 স্টক মার্কেট ক্র্যাশ। রাজনৈতিকভাবে সম্পর্কিত সিন্ডিকেটরা কাজ করেছিল, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে। আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। যে ইনভেস্টররা তাদের পুঁজি হারিয়ে রাস্তায় মিছিল করেছিলেন, আত্মহত্যার মতো নিউজ আমাদের কাছে আসছে। আই থিঙ্ক সো যে তাদের একটা সলিউশন দরকার। আমরা আশা করব ভবিষ্যতে যারাই পাওয়ারে যায়, আমরা যদি দেশ সবার নিয়োগ পারি তাহলে আমরা এটা করব। পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ। ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে। আই ক্যান অ্যাসিওর ইউ, আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় উই উইল টেক ওনারশিপ অফ ক্যাপিটাল মার্কেট, উই উইল। বক্তারা বলেন, সারা বিশ্বেই দীর্ঘমেয়াদী ও বড় আকারের পুঁজি সংগ্রহের প্রধান উৎস পুঁজিবাজার। বাংলাদেশেও পুঁজিবাজারের উন্নয়নে রাজনৈতিক প্রতিজ্ঞা এখন খুবই জরুরি। ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার্স, ফরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। তাদের যে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে 10বার মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এই পুরস্কার। জাকিয়া আক্তারের রিপোর্ট। কৃষি খাতে স্বপ্নদর্শী উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 2014 সালে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। কৃষি খাত ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখায় এ পর্যন্ত 9টি আসরে মোট 77 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় চলছে 10ম আসরের প্রস্তুতি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড 2025-এর সংবাদ সম্মেলন। জানানো হয়, অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা 25 মে থেকে 15 জুলাই পর্যন্ত। এবছর 13টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এবার নতুন যুক্ত হয়েছে ছাদ কৃষি ক্যাটাগরি। কৃষি খাতে পরিবর্তনের রূপকারদের সম্মানিত করায় কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বের কথা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারা অনেক ভালো কাজ করেছেন, যেটা আমরা খুবই সম্মানিত বোধ করি যে ওনাদের কাজটা আমরা তুলে ধরতে পেরেছি একটা ন্যাশনাল স্টেজে। সো 10th অ্যাওয়ার্ডে আমরা আবারও গত 9 বারের মতো আরও কিছু উল্লেখযোগ্য এবং ইম্প্যাক্টফুল কাজ কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে আমরা চেষ্টা করছি করার জন্য, এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা সেই খাতে শুধুমাত্র যে এই এক ব্যবহারটা দিয়ে শেষ করছি সেটা না, আমরা আসলে কৃষিক্ষেত্রে গত 2 বছর যেহেতু ইনফ্লেশনটা বাড়ছিল, ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোষণ। সেই জায়গাতে আমাদের কাজ করার জায়গা আছে। আগামীতে নগর কৃষি তৈরি করার উপর তাগিদ দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গ্রাম ছোট হয়ে আসবে, শহর বড় হবে। স্বাভাবিকভাবেই শহরের এত কোটি কোটি মানুষের জন্য ওই গ্রাম থেকে এত খাদ্য আসবে না। তার মানে নগরে কৃষি হতে হবে, সেই কৃষির ধরনটা পাল্টে যাবে। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া এবং কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য ওনাদের মতো ব্যাংকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারা এই দায়িত্বশীল আচরণ তারা করবে, কারণ বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূরে, কোনো সন্দেহ নেই, অনেক দূরে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই যারা ভালো করছে কৃষিতে তাদেরকে তুলে ধরছে, যাকে দেখে আরো 10 জনের এগিয়ে আসতে পারে। দেশের কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
দেশের এভিয়েশন শিল্পে চলমান সব সমস্যার সমাধানে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় সভায় এই আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। টেকসই এভিয়েশন শিল্প নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার প্রশংসা করেন এভিয়েশন সংশ্লিষ্টরা। সাদি মাহমুদের রিপোর্ট। বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা। যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মকর্তারা। সভায় উপস্থিত থেকে দেশের এভিয়েশন খাতের সমস্যা আর সম্ভাবনার কথা শোনার পাশাপাশি দিক নির্দেশনা দেন উপদেষ্টা। We'll try to understand you and then try to, wherever it's necessary, to deregulate and regulate. That's the whole idea. So this is a specifically learning session for me. ব্যবসা বান্ধব নীতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, উন্নত যাত্রী সেবা ও দক্ষ বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে এভিয়েশন শিল্পকে এগিয়ে নেওয়ার কথা বলেন এভিয়েশন সংশ্লিষ্টরা। আমাদের যে অনেকগুলো সমস্যা আমরা কিন্তু বলার আগেই অ্যাডভাইজার মহোদয় সেটা নিজের থেকে উদ্যোগ নিয়ে সেগুলো সমাধান করার জন্য কাজ করছেন, এবং যেগুলো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা এখন কিছু কিছু কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সিভিল এভিয়েশনকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে অ্যাডভাইজার মহোদয়ের ডাইরেক্টিভস অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান আমরা পাব। এভিয়েশন শিল্প মানে শুধু উড়োজাহাজ বা বিমানবন্দর নয়, এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ দক্ষ মানব সম্পদ। তাই দক্ষ মানব সম্পদ তৈরি এবং তাদের যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। উজ্জ্বল কমলা আর নীল রঙের অদ্ভুত সুন্দর পাখি ওরিয়েন্টাল ডোয়ার্ফ কিংফিশার বা উদয়ী বামন মাছরাঙা। দেশে প্রথমবারের মতো দুর্লভ এই পাখিটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। ধৈর্য আর অদম্য চেষ্টায় মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চলে খুদে এই মাছরাঙার দেখা পায় দলটি, যা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসেবে দেখছেন গবেষক ও বিশ্লেষকরা। আফরোজা হাসির রিপোর্ট। লাল ঠোঁট, গাঢ় লাল চোখ, কমলা হলুদ পেট আর নীলচে কালো পিঠ। প্রকৃতি যেন রূপকথার রং তুলির আঁচড়ে নিখুঁতভাবে এঁকেছে ক্ষুদ্র পাখি উদয়ী বামন মাছরাঙাকে। 13 সেন্টিমিটার দৈর্ঘ্যের ছোট্ট এই পাখিটি অত্যন্ত নিভৃতচারী। পাহাড়ি, ছায়াঘন, নির্জন ও গহীন বনের ঝিরি বা জলধারার পাশেই বাস। এই মাছরাঙাটি খুঁজে পেয়ে এটি কিন্তু আমাদের যে বিজ্ঞানের যে তথ্য, সেই তথ্য ভাণ্ডারেও কিন্তু একটি বড় সংযোজন করলেন। কারণ আমরা ইতিপূর্বে এর স্টিল ছবি দেখেছি, কিন্তু ভিডিও এর আগে দেখিনি। তো এটি একটি নতুন সংযোজন, সন্দেহ নেই। তো এই পাখিকে সংরক্ষণের জন্য এদের যে আবাসস্থল, আমাদের প্রাকৃতিক মিশ্র চিরসবুজ বন এবং সেই বনে প্রবাহিত যে ছড়াগুলো, সেইগুলো সংরক্ষণ করতে হবে। এর আবাসস্থল যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই পাখিটি প্রতি বছরই আমাদের এই বনাঞ্চলে আসবে এবং সফলভাবে প্রজনন করে আবার ফিরে যাবে। এই ভিডিও চিত্র শুধু পাখি প্রেমীদেরই নয়, জীববৈচিত্র্য গবেষকদেরও অনুপ্রাণিত করবে। এই মাছরাঙাটা শীতের সময় না, এটা বর্ষাকালে কিংবা গরমের সময় দেখা যায় এই মাছরাঙাটা, এবং এই মাছরাঙাটা আসে কিন্তু বাইরের থেকে, এসে লম্বা সময় থাকে। সুতরাং বলতে পারি আমাদেরও দেশের মাছরাঙা। অনেক সময় কিন্তু এই ধরনের খুব আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেটা আগে কখনো আমরা যে ধরনের প্রাণী পাইনি সেই ধরনের একটা প্রাণী হয়তো হঠাৎ করে চলে আসে সামনে। তো এই বামন মাছরাঙাটাও কিন্তু সেই রকমই আমরা পেয়েছি, এবং এটা সত্যি একটা রেকর্ডেড জিনিস হয়ে গেল আমাদের ফিউচার রেফারেন্সের জন্য, এবং যারা নিয়ে গবেষণা করে, যারা নিয়ে কাজ করে, তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে। সুতরাং প্রকৃতিজন ফাউন্ডেশন সবসময় নানা জিনিসের মধ্যে ইনভলভ, নানা কাজ করছে, তার সাথে কিন্তু এটা একটা বিরাট পাওনা। বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। এই প্রথমবারের মতো কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে কোনো বাংলাদেশি চলচ্চিত্র জায়গা করে নিল। সিনেমাটির নির্মাতা আদনান আল রাজীব।
ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ছবিটি প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবন ঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট ও সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মীয় গভীর মানবিক আখ্যান। দ্রোহ, প্রেম, চেতনা, মানবতার কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কাজী নজরুল ইসলাম একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক। ১৯০৮ সালে বাবার মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৯ বছর। পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র ১০ বছর বয়সে জীবিকা অর্জনের জন্য তাকে কাজে নামতে হয়। এর মধ্যেও নজরুল সৃষ্টি করেন বৈপ্লবিক সাহিত্যকর্ম। ১৯২২ সালে তার বিখ্যাত কবিতা সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। তার লেখনীর মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতা, সাম্য, সম্প্রীতি ও মানবতার জয়গান গেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির জন্মদিন উদযাপনে সরকারি ও বেসরকারি পর্যায়ে রয়েছে নানান আয়োজন। কবি নজরুলের জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। সংস্কারের অভাবে বেহাল দশা ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রামীণ সড়কের। দীর্ঘদিনেও এসব রাস্তা সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই কাদা, মাটি ও পানিতে একাকার রাস্তা। সড়ক নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ফেনী থেকে পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলমকসিদের রিপোর্ট। দাগনভূঞা সদর ইউনিয়নের তালতলি, ফাজিলের ঘাট, করিমপুর, জগৎপুর সহ অনেকগুলো সড়কের বেহাল দশা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। রাস্তায় সৃষ্টি হচ্ছে ছোট বড় বহু গর্ত। কোনো কোনো সড়ক ভেঙে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ায় বাড়ছে জনদুর্ভোগ, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এই রাস্তা দিয়ে চলাচল করার সময় আমাদের ভয় লাগে, গাড়ি যদি উল্টিয়ে পড়ে যায় আর কি, তা আমাদের ভয় বেশি লাগে। আমাদের খুব দুর্দশা হয়। ফাজিলি ঘাটের দক্ষিণ সাইডে যে রোডটা আছে, এই রোডটা যে শাখা রোডের জন্য তো কোনো কাজকর্ম চলে না। যে অবস্থা না চলছে, এই অবস্থা একদম একেবারে মানে অসহায় অবস্থা। এই রাস্তাগুলো অনেক গ্রামের সাথে জড়িত। এটা ভাঙ্গে গেছে, এখন ভাঙ্গা অবস্থা আছে। সরকার কোনো এটার দিয়ে নজর দেয় নাই। অনেক জায়গায় গর্ত আছে, একটা নয়, মাথার তো নইতে মাথা পর্যন্ত রাস্তা যাওয়া, রাস্তার মানে ছেলেমেয়েরা অনেক কষ্ট করতেছে। লোকজনের একটু অসুবিধা আপনার চলাফেরা করতে, এটা আর কি। গাড়িরও ক্ষয়ক্ষতি আছে, একটু ভাঙাচুরা রাস্তার গাড়ির ক্ষয়ক্ষতি আছে। সরকার যেন রাস্তাগুলো একটু দ্রুত করে কাজ করে। যদি রাস্তাটা যদি মেরামত করে দেয় তাহলে মানে আমাদের জন্য, সবার জন্য ভালো হবে। ১,৯,০০,০০০ টাকায় ১,২৯০ মিটার রাস্তার সংস্কারের জন্য ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে বলে জানান এলজিইডি নির্বাহী প্রকৌশলী। এই মাসেই কাজ শুরু হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে রাস্তার ১,২৯০ মিটারই সম্পূর্ণ ওয়াইডেনিং সহ সংস্কার কাজ শেষ হবে। তখন জনগণের যে অসুবিধাগুলো আছে সেগুলো দূর হবে। বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বইমেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, লেখক, কবি ও সাহিত্যিকদের আগমন ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশিদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা বইমেলা। স্থানীয় সময় শুক্রবার জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বইমেলার প্রথম দিন ছিল সমবেত কণ্ঠে গান, প্রবাস প্রজন্মের শিশুদের পরিবেশনা, নৃত্য, লোকসঙ্গীত সহ নানা আয়োজন। প্রথম দিনের বইমেলায় প্রবাসীদের অংশগ্রহণে উচ্ছ্বসিত আয়োজকরা। আসুন 4 দিনের এই মুক্তধারা ফাউন্ডেশনের দূর নিউ ইয়র্কে যে আয়োজন বইমেলার, সেই বইমেলায় আমরা অবগাহন করি। এই বৃষ্টির মধ্যে আসছেন এর জন্য ধন্যবাদ জানাই। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাক। আমরা আপনাদের এত ফ্রাইডেতে যে এত লোক আসছেন এর জন্য আমরা কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।
বইমেলার উদ্বোধন করেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মার্কিন বন্ধু ফিলিস টেইলর, অধ্যাপক রেহমান সোবাহান, অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী, ইস্পিভাগ সহ বিশিষ্টজনেরা। বাংলা ভাষার প্রতি যারা নিবেদিত প্রাণ রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বইমেলার উদ্বোধন ঘোষণা করছি। 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে এবারের বইমেলায়। এছাড়া লেখক পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী 26 মে পর্যন্ত চলবে বইমেলা। সুব্রত গাইন, চ্যানেল আই। সৌদি আরবের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও সৌদি বিনিয়োগ বাড়াতে জেদ্দায় আলোচনা সভা হয়েছে। জেদ্দা কনসুলেটর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সাথে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাইদ ইব্রাহিম আল মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ইমাদ মোহাম্মদ আল আবুদ ও চেম্বারের প্রতিনিধিগণ যোগ দেন। বাংলাদেশের পক্ষে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিকে স্বাগত জানিয়ে সৌদি আরবের ভিশন 2030 ও বিভিন্ন মেগা প্রকল্প এবং 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রযুক্তিগত চাহিদা পূরণে বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরা হয় আলোচনায়। এবার কৃষি সংবাদ। এবার জাজিরায় আগাম বর্ষাকালীন সবজির চাষ বেড়েছে। কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় আগাম সবজি চাষ করে কৃষক যেমন অধিক লাভবান হচ্ছেন, তেমনি বাজারেও সরবরাহ বেড়েছে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। শীত মৌসুমের শেষে ও বর্ষা মৌসুমের আগের এই সময়টাতে বাজারে সবজির কিছুটা সংকট দেখা দেয়। সেই বিষয়টিকে মাথায় রেখে স্থানীয় কৃষি বিভাগ এই সময়ে সবজির উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে। সবজির ফলন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহার, লাইন ও পার্সিং পদ্ধতি বিষয়ে কারিগরি সহায়তা এবং পরামর্শ প্রদান করছে। বর্ষাকালের আগে শীতকালের পরে মানে সবজিটা উৎপাদন এই সময় যদি ভালো হয় তাহলে বাজারটা একটু ভালো পাই। বেড করে চাষ করলে গাছ কম হয়, ফলন ভালো হয়। সবজি শীতকালে একটু বেশি হয়, একটু কম পাই টাকা, আর এই সময় একটু সবজি কম হয়, বেশি পাই টাকা। এ সময়ের সবজির মধ্যে রয়েছে শসা, লাউ, বেগুন, করলা সহ নানা সবজি। বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হচ্ছেন। পটল বিক্রি হইতেছে খুচরা 30 টাকা, রেহা বিক্রি হইতেছে 30 টাকা, বেগুন বিক্রি হইতেছে 50 টাকা, করলা 50 টাকা, উস্তা 40 টাকা, শসা 40 টাকা। সবজি সংকটের এই মৌসুমে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। সবজির আবাদ বৃদ্ধির লক্ষ্যে আমরা কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করে যাচ্ছি, যাতে সবজির আবাদ বৃদ্ধি করে কৃষকরা অধিক লাভবান হয়। গত মৌসুমে জাজিরায় 571 হেক্টরে সবজি আবাদ হলেও এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 950 হেক্টরে। ইতিমধ্যে আবাদ হয়েছে 780 হেক্টরে। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। দর্শক, এবার প্রকৃতি সংবাদ। তিস্তার ভাঙনে নিঃস্ব হচ্ছেন রংপুরের অনেক মানুষ। এরই মধ্যে বসতভিটা সহ 50 একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকিতে তিস্তা সেতু ও লালমনিরহাট রংপুর সড়ক। মাথা গোজার ঠাই সহ ফসলি জমি রক্ষায় ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মেরিনা লাভলির রিপোর্ট। পানি বাড়ার সাথে সাথে আবারও আগ্রাসী তিস্তা নদী। তীব্র ভাঙনের কবলে দিশেহারা নদী তীরবর্তী অঞ্চল। গত এক মাসে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চর শঙ্করদহ গ্রামের 10টি বাড়ি ও ফসল সহ 50 একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে নদী থেকে 400 মিটার দূরে থাকা তিস্তা সেতু ও সড়ক। হাজার হাজার একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের বাড়িঘর এখানে ছিল। বাড়ি করে আছি, কোনো জায়গা জমি নাই, নিবার বুদ্ধি নেই, টাকা পয়সা নাই। অন্তত নিম্ন শ্রেণী হলো 80-90 ঘর আমরা এখান থেকে
উইদাউট যে এসে সেই কয় বানবো, এমপিও কয় বানবো, মন্ত্রী কয় বানবো, চেয়ারম্যানও কয় বানবো, সে লাস্টে লদিয়েই ভাঙি যায়। ভাঙন রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিন এখানে পরিদর্শন করেছি এবং সেখানে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়েছি এবং আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছি। চলতি বছরের 9 ফেব্রুয়ারি পানি সম্পদ উপদেষ্টা তিস্তা নদী ভাঙন রোধে শুষ্ক মৌসুমে কাজ করার কথা বললেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় ক্ষোভ প্রকাশ করেছেন নদী পাড়ের মানুষ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে 3 উপদেষ্টার পদত্যাগ ও দ্রুত নির্বাচন চেয়েছে বিএনপি। বিচার ও সংস্কার শেষ করে নির্বাচনের পক্ষে জামায়াত ও এনসিপি। 10বারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু। ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার। দেশে প্রথম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বামন মাছরাঙার ভিডিও চিত্র ধারণ। বন্যপ্রাণী গবেষণায় বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ। উদযাপনে সরকারি বেসরকারি পর্যায়ে নানান আয়োজন। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।